কাহিনীর শুরু হয় ভারতের একটা বনের গভীরে, যেখানে কয়েকজন মানুষ নিজের প্রাণ বাঁচিয়ে দৌড়ে পালাচ্ছিল। কিন্তু এই বন এমনি এমনি এতটা বদনাম ছিল না। এই বনের সবচেয়ে হিংস্র এবং মারাত্মক শিকারী শের খান তাদের সবার ওপর আক্রমণ করে দেয়। তারা সবাই ভয় পেয়ে বনের এদিক ওদিক ছুটোছুটি করতে শুরু করে, কিন্তু তা সত্ত্বেও কয়েকজন মানুষ নিজের প্রাণ হারায়। এই হুড়োহুড়ির মধ্যেই আশ্চর্যজনকভাবে একটা ছোট্ট বাচ্চা শিশু জীবিত বেঁচে যায়। ঠিক ওই সময়ই একটা ব্ল্যাক প্যান্থার, যার নাম বাঘিরা, সে ওই ছোট্ট শিশুটিকে দেখতে পায়। বাঘিরা তাকে দেখেই বুঝে যায় যে শের খান যদি এর কথা জানতে পারে তাহলে আর সে এই ছোট্ট বাচ্চাটিকে ছাড়বে না। তাই তখন সে ওই ছোট্ট বাচ্চাটিকে তার মুখে তুলে নিয়ে একটা নেকড়ের গুহার সামনে গিয়ে রেখে দেয়, আর সে নিজে পাশেরই একটা জঙ্গলের আড়ালে গিয়ে অন্ধকারে লুকিয়ে থাকে। এর কিছুক্ষণ পরেই নেকড়ে নিশা আর রেহান গুহার বাইরে আসে, আর এখানে তারা ওই ছোট্ট শিশুটিকে দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়। নিশা ভালো করে ওই ছোট্ট বাচ্চাটির শরীর লক্ষ্য করে দেখে। সে দেখে যে ওই শিশুটির গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না, আর ওই বাচ্চাটি নিশাকে তার কাছে দেখে খুশি হচ্ছিল আর তার মাথায় হাত বোলাচ্ছিল। তাই তখন সে সিদ্ধান্ত নেয় যে সেই ছোট্ট শিশুটিকে তার নিজের ছেলের মতন করে লালন পালন করবে। কিন্তু ঠিক তখনই ওখানে টাবাকি চলে আসে, প্রচন্ড ছ্যাঁচড়া একটি হায়না। এখানে সে ওই ছোট্ট শিশুটিকে দেখে ফেলে আর দৌড়ে শের খানকে এই খবর দিতে চলে যায়। এটা দেখে নিশা তার বাচ্চার সুরক্ষা করার জন্য সমস্ত নেকড়েকে নিয়ে একটা সভার আয়োজন করে। সব নেকড়েরা একটা জায়গায় একত্রিত হয়। সভাতে নিশা তাদের লিডার একলাকে বলে, আমি একটা মানুষের বাচ্চা খুঁজে পেয়েছি আর আমি তাকে নিজের ছেলের মতন করে লালন পালন করতে চাই। এটা শুনে একলা গম্ভীর স্বরে বলে, এই বাচ্চাটি জন্মগত নেকড়ে না, তাই এর জন্য সম্পূর্ণ দলকে সহমত হতে হবে। ঠিক তখনই ওখানে বাঘিরা চলে আসে আর সে বলে যে আমি এই বাচ্চাটির পক্ষে আছি। আর বনের নিয়ম অনুসারে সে ওই ছোট্ট বাচ্চাটির লালন পালন করার জন্য একটা হরিণ শিকার করে এনে তাদেরকে দেয়। তারপর একলা কাছে এগিয়ে এসে ওই বাচ্চাটিকে ভালো করে দেখে। তার চোখে একদমই ভয় ছিল না, বরং সাহস ছিল। শেষমেশ একলা এই সিদ্ধান্ত ঘোষণা করে যে এখন থেকে এই বাচ্চাটি আমাদের দলেরই অংশ। কিন্তু ঠিক তখনই একটা ভয়ানক গর্জনের আওয়াজ আসে আর শের খান তাবাকির সাথে এই সভায় উপস্থিত হয়। সে গর্জন করে বলে, এই বাচ্চাটির মা বাবাকে আমি মেরেছি, তাই এই চুটকুটা আমার। একলা শান্ত থেকে জবাব দেয়, এটা বনের নিয়ম না, এখন এই বাচ্চাটি আমাদের দলের অংশ, আর তুমি যদি তার কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে তোমাকে সম্পূর্ণ দলের সম্মুখীন হতে হবে। সব নেকড়েরাও একসাথে গর্জন করে ওঠে, যেটা দেখে শের খান পিছিয়ে যায় আর গম্ভীর স্বরে তাকে বলে, আজ তুমি তাকে বাঁচিয়ে নিচ্ছ, কিন্তু তোমার অবর্তমানে একে আর কেউ বাঁচাতে পারবে না। এতটুকু বলে সে ওখান থেকে চলে যায়। এরপর কয়েক বছর কেটে যায়। এখন মানুষেরা এই বনের মধ্যে তাদের থাকার জন্য ছোট্ট একটা গ্রাম তৈরি করে ফেলেছিল। এদিকে এখন ওই ছোট্ট বাচ্চাটিও বড় হয়ে গেছে। সবাই তাকে মোগলি বলে ডাকে। মোগলি বনের ভিতরে বাঘিরার সাথে মজা করছিল। বাঘিরা তাকে শিকার করা শেখায়। মোগলি জিজ্ঞেস করে, আমি অন্যান্য নেকড়েদের থেকে আলাদা কেন? বাঘিরা মুচকি হেসে বলে, কই, তুমি একদমই আলাদা নও, তুমি সবচেয়ে স্পেশাল। তারপর ট্রেনিং এর সময় আসে আর মোগলি চলে যায় ভাল্লুর কাছে। ভাল্লু তাকে বোঝায় যে আমাদের কখনোই মানুষ এবং মানুষের পালিত গবাদি পশুদের এই জঙ্গলের ভেতর হত্যা করা উচিত না। তাদের রক্ত এই বনে সমস্যা নিয়ে আসে, আর একটা নেকড়ে কখনোই মানুষের গ্রামের কাছে যায় না। তুমি যদি একটা আদর্শ নেকড়ে হয়ে উঠতে চাও তাহলে তোমাকে নেকড়েদের মতো দৌড়ানো অবশ্যই শিখতে হবে। ওখান থেকে ফিরে আসার সময় মোগলি পাহাড়ের ওপর থেকে লুকিয়ে লুকিয়ে গ্রামের দিকে লক্ষ্য করে আর মানুষদের বোঝার চেষ্টা করে। ঠিক তখনই ওখানে তার বন্ধু ভূত চলে আসে। সে অন্যান্য সব নেকড়েদের থেকে একদমই অন্যরকম ছিল। সে মোগলিকে বলে যে আমার মা ছোটবেলাতেই আমাকে লুকিয়ে থাকতে শিখিয়েছে যাতে আমাকে কেউ ধরতে না পারে। মা বলে যে যারা সবার থেকে আলাদা হয় সবাই তাদেরকে দুর্বল মনে করে। তারপর তারা দুজন একসাথে দৌড়ে বাড়ি ফেরে। ওখানে মোগলির ভাই ভূতকে বিরক্ত করছিল, যেটা দেখে নিশা তাদেরকে থামায়, যার পর ভূত চুপচাপ তার বাড়িতে ফিরে যায়। এটা দেখে মোগলি তো উদাস হয়ে পড়ে। সে অনুভব করতে পারছিল যে এখনো তার গতি অনেক কম ছিল। নিশা তাকে বোঝায় যে তোমার বাবাও শুরুর দিকে খুব একটা দ্রুত ছিল না, কিন্তু অনেক ধৈর্য এবং পরিশ্রম করে তিনি সব কিছু শিখেছিলেন। ঠিক তখনই রিহান তার সঙ্গীদের নিয়ে শিকারে বেরিয়ে পড়ে, আর এখান থেকেই শুরু হয় মোগলির আসল পরীক্ষা। এভাবেই একদিন ভাল্লু মোগলি এবং তার ভাই বোনেদের দৌড়ানো শেখাচ্ছিল, কেননা নেকড়েদের পরম্পরা অনুযায়ী সব নেকড়েদের মধ্যে একটা দৌড় প্রতিযোগিতা হতে
যাচ্ছিল। ভাল্লু সবাইকে বোঝায়, তোমরা সবাই সম্পূর্ণ জোর লাগিয়ে দৌড়বে, আর বাঘিরা একটা শিকারীর মতো তোমাদের সবার পিছু নেবে। সে যাকে ধরে ফেলবে সে হেরে যাবে, আর যে হারবে তাকে এই দল থেকে বের করে দেওয়া হবে। এটা শুনে তো সব নেকড়েরা চিন্তায় পড়ে যায়, কিন্তু ভাল্লু মুচকি হেসে বলে যে আরে চিন্তার কোনো কারণ নেই, আজ অবধি ভাল্লুর কোনো শিষ্য হারেনি। এরপর প্র্যাকটিস শুরু হয়, কিন্তু মোগলি একজন নেকড়ে না হওয়ার কারণে খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে আর সবার পিছনে থেকে যায়। সে একটা জায়গায় দাঁড়িয়ে জল খায়, কি ঠিক তখনই ওখানে কয়েকটা বাদর এসে তাকে ফলের লোভ দেখায়। এটা দেখে মোগলিও তার পিছনে যেতে শুরু করে, কিন্তু তখনই ভাল্লু তাকে ধরে ফেলে আর সে গম্ভীর স্বরে তাকে বলে যে এই বাদরদের কোনো বুদ্ধিশুদ্ধি নেই, একেবারেই নির্বোধ, তারা কাউকে দেখে ভয়ও পায় না, শুধুমাত্র কা বাদে। মোগলি জিজ্ঞেস করে যে কাকে? ভাল্লু আলতো স্বরে বলে কা হলো একজন খুবই ভয়ানক অজগরনি। সে এই বনের সমান পুরনো, সে ফেলে আসা অতীত এবং আসন্ন ভবিষ্যৎ দুটোই দেখতে পারে। তখনই মোগলি ওখানে একটা মৃত গবাদি পশু পড়ে থাকতে দেখে, যেটার গায়ে শের খানের থাবার চিহ্ন ছিল। ভাল্লু বুঝে যায় যে এটা শের খানেরই কাজ। সাথে সাথেই সে মোগলিকে ওখান থেকে নিয়ে চলে যায়। রাতে সভা বসে, ওখানে ভাল্লু সবাইকে বলে শের খান বনের নিয়ম অমান্য করেছে, সে মানুষের গবাদি পশু হত্যা করে বনে ফেলে রেখেছে, সে আমাদেরকে ভয় দেখাতে চায়। এটা শোনার সাথে সাথেই তো কয়েকটা নেকড়ে খেপে ওঠে। তারা একলাকে বলে এসব শুধুমাত্র ওই মানুষের বাচ্চা মোগলির জন্য হচ্ছে, আর শুধুমাত্র তার জন্যই শের খানও আমাদের শত্রু হয়ে গেছে, আমাদের মোগলিকে এখান থেকে তাড়িয়ে দেওয়া উচিত। এসব শুনে একলা চুপ করে থাকে, কেননা সে এমনটা একদমই চায় না। তাই তখন সে বলে যে এটা ভাবার জন্য আমার একটু সময় চাই। সভা শেষ হওয়ার পর একলা বাঘিরা আর ভাল্লুকে বলে শের খান লড়াই চায়, আর সে জানে যে আমি বুড়ো হয়ে যাচ্ছি, আর সে আমাদের এই সম্পূর্ণ দলকে উস্কানি দিতে চায়, কিন্তু আমাদেরকে মোগলির সুরক্ষা করতে হবে। সে ভাল্লুকে বলে যে মোগলিকে দৌড়ানোর জন্য প্রস্তুত করো, সে যদি একবার ওই দৌড় প্রতিযোগিতা জিতে যায় তাহলে সম্পূর্ণ দল তাকে মেনে নেবে। এর পরের দিন ভাল্লু মোগলিকে বলে তুমি একজন নেকড়ে না, তাই তুমি তাদের মতো দৌড়তে পারবে না, তোমার হাত আছে, তাই তুমি গাছের ডাল ধরে ঝুলে তাদের আগেও যেতে পারবে। মোগলিও চেষ্টা শুরু করে, তার সামনে থাকা গাছের ডাল ধরে ঝোলার জন্য সে বারবার লাফায়, কিন্তু প্রতিবারই সে নিচে পড়ে যায়, তবুও সে হার মানে না। একদিন মোগলি নদীতে স্নান করছিল, ঠিক তখনই ওখানে শের খান চলে আসে। এটা দেখে মোগলিও জলের নিচে ডুব দিয়ে লুকিয়ে থাকে। তারপর শের খান চলে যাওয়ার সাথে সাথেই সে ওখান থেকে বেরিয়ে পালাতে শুরু করে, কিন্তু শের খান তাকে দেখে ফেলে আর সে মোগলির পিছু নিতে শুরু করে। দৌড়তে দৌড়তেই মোগলি মানুষের পাতা একটা ফাঁদে পড়ে যায়। ওই গর্তের মধ্যে অনেকগুলো তীক্ষ্ণ গাছের ডালও পেতে রাখা ছিল। সৌভাগ্যক্রমে মোগলি বেঁচে যায়, কিন্তু ঠিক তখনই ওই গর্তের মধ্যে বিশাল বড় একটা সুর নেমে আসে। আসলে এটা অনেক বৃদ্ধ একটা হাতি ছিল, তার একটা দাঁত ভাঙা ছিল। সে তার সুর দিয়ে টেনে মোগলিকে ওই গর্তের বাইরে বের করে নিয়ে আসে। তখনই বাঘিরাও ওখানে চলে আসে। হাতি দেখে তো সে ভয় পেয়ে যায়, কেননা হাতি মারাত্মক শক্তিশালী এবং ভয়ানক হয়। তারপর হাতি ওখান থেকে চলে গেলে বাঘিরা মোগলিকে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। রাত হয়ে গেলে বাঘিরা আর মোগলি একটা গাছের ডালে উঠে বসেছিল। তখনই তারা ওখান থেকে দেখে যে মানুষের দল বনের ভিতরে চলে এসেছে শের খানকে মারার জন্য, কেননা শের খান একের পর এক মানুষের গবাদি পশুকে হত্যা করে যাচ্ছিল। বাঘিরা মোগলিকে বলে যে শের খানকে মারা মানুষের জন্য এতটা সহজ হবে না, সে প্রচন্ড চালাক আর অনেক মারাত্মকও। এখন এই বন তোমার জন্য একদমই সুরক্ষিত না, তোমাকে মানুষের জনবসতিতে যেতে হবে। শের খান ওখানে কখনোই যাবে না, আর ওখানেই তুমি সুরক্ষিত থাকবে। মোগলি তো অস্থির হয়ে ওঠে, সে বলে যে এই বনই আমার বাড়ি, আর আমিও একটা নেকড়ে। বাঘিরা জবাব দেয় যে তোমার কাছে আর অন্য কোনো উপায় নেই, আগেও শের খানই তোমার মা বাবাকে মেরে ফেলেছিল, এখন সে তোমাকেও মেরে ফেলতে চায়। মোগলি এটা মানতে চায় না, সে বলে যে আমি দৌড় প্রতিযোগিতায় জিতবো, তাহলে দল আমাকে মেনে নেবে আর তারাই আমাকে রক্ষা করবে। তারপর বাঘিরা মোগলিকে কথা দিতে বলে সে যদি ওই দৌড় প্রতিযোগিতা হেরে যায় তাহলে তাকে চিরদিনের জন্য মানুষের জনবসতিতে গিয়ে থাকতে হবে। মোগলি কোনো জবাব না দিয়ে চুপচাপ বাড়ির দিকে ফিরে যায়, কিন্তু তখনই সে গ্রামবাসীদের চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে জঙ্গলের পিছনে লুকিয়ে তাদেরকে দেখে। ওখানেই সে দেখে যে গ্রামবাসীরা শের খানকে মারার জন্য একজন শিকারীকে ডেকেছে, যে এই অবধি অনেক জন্তু জানোয়ারের শিকার করেছে। ওখানেই মোগলি টাবাকিকে দেখতে পায়, সে লুকিয়ে লুকিয়ে মানুষের খাবার চুরি করছিল।
কিন্তু তখনই তার লেজে আগুন লেগে যায়। সাথে সাথেই টাবাকিও ছটফট করতে করতে জলে এসে লাফায় আর তার পিছনে লাগা আগুন নেভায়। তখনই মোগলিও ওখানে চলে আসে। সে ছটফট করতে থাকা টাবাকির কাছে জিজ্ঞেস করে, এটা আবার কোন জন্তু যেটা তোমার লেজের এই অবস্থা করে ফেলেছে? টাবাকিও গম্ভীর কণ্ঠে জবাব দেয়, এটাকে আগুন বলে। এটা সূর্যের চেয়েও বেশি গরম আর চিতা বাঘের চেয়েও বেশি দ্রুত। তারপর মোগলি তার বাড়িতে ফিরে আসে। নিশা তার কাছে এসে দেখে যে মোগলি খুবই চিন্তিত হয়ে আছে। মোগলি তাকে বলে যে ছোটবেলা থেকে আমার শুধু একটাই স্বপ্ন, যে আমি একটা নেকড়ে হব, যাতে সবাই আমাকে সমান মনে করে, আর আগামীকালের দৌড় প্রতিযোগিতায় আমাকে জিততেই হবে। তাহলেই আমি এটা প্রমাণ করতে পারবো যে আমি তাদের থেকে আলাদা নই। নিশা আলতো করে তার মাথা স্পর্শ করে বলে, এই বন তোমারই বাড়ি। সে চাই যে যাই বলুক না কেন, কিন্তু তুমি কখনো এটা ভুলো না যে তুমি সব সময় আমার ছেলেই থাকবে। আমাদের এই সম্পর্ক কেউ বদলাতে পারবে না। পরের দিন ওই সময় চলে আসে যখন তাদের দলের ওই দৌড় প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছিল। একলা সবাইকে উৎসাহিত করে বলে, তোমাদের মধ্যে থেকে যে সবার প্রথমে পর্বতের ওপরে উঠবে সেই এই দৌড় প্রতিযোগিতায় জয়ী হবে, আর সেই হবে এই দলের সবচেয়ে সম্মানীয় সেনাপতি, যে আমাদের সাথে শিকারে যেতে পারবে। আর বাঘিরা যাকে ধরে ফেলবে তাকে দল থেকে বের করে দেওয়া হবে। প্রতিযোগিতা শুরু হয়। মোগলি ও অন্যান্য সব নেকড়েদের সাথে পর্বতের দিকে দৌড়তে শুরু করে, কিন্তু সে নেকড়েদের আগে যেতে পারছিল না। তখন মোগলি অন্য একটা পথ বেছে নেয়। সে গাছের ডালের সাহায্য নিয়ে লাফিয়ে লাফিয়ে মানুষের মতো করে দৌড়তে শুরু করে আর সবাইকে পিছনে ফেলে দেয়। শেষমেশ মোগলি জয়ী হতে যাচ্ছিল কি ঠিক ওই মুহূর্তেই বাঘিরা তাকে ধরে ফেলে। কেননা বাঘিরা এমনটা চাইতো যে মোগলি এই নেকড়েদের দল ছেড়ে দিয়ে মানুষের জনবসতিতে গিয়ে থাকুক। এটা দেখে তো মোগলি একদমই ভেঙে পড়ে। সে রেগে গিয়ে ভাল্লুকে বলে যে বাঘিরা জেনে বুঝে আমাকে হারিয়েছে, সে শুধুমাত্র আমারই পিছু নিচ্ছিল, কেননা আমি সবচেয়ে দুর্বল। সে মন খারাপ করে রেগে গিয়ে ওখান থেকে দৌড়ে চলে যায়। তখনই ওই বাদরগুলো একবার আবার তাকে ফলের লোভ দেখাতে শুরু করে। মোগলিও ওই ফলটা ধরার চেষ্টা করছিল, কিন্তু এবার বাদরই মোগলিকে ধরে ফেলে আর তাকে তুলে নিয়ে নিজেদের সাথে নিয়ে যেতে শুরু করে। এসব দেখে তো ভূত ভয় পেয়ে যায়। সে দৌড়ে গিয়ে ভাল্লু আর বাঘিরাকে এই ঘটনার ব্যাপারে জানায় যে বাদরের দল মোগলিকে তুলে নিয়ে গেছে। বাঘিরা আর ভাল্লুও সাথে সাথেই তাকে বাঁচানোর জন্য ওদিকে দৌড়ে যেতে শুরু করে। ওদিকে বাদরের দল মোগলিকে নিয়ে পাহাড়ের চূড়ায় একটা ঠান্ডা গুহার ভিতরে নিয়ে যায়। মোগলি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু একটা পাথরের সাথে ধাক্কা লেগে সে অজ্ঞান হয়ে যায়। জঙ্গলি বাদরের দল তাকে গুহার একটা জায়গায় বসিয়ে রাখে। ঠিক তখনই ওখানে শের খান চলে আসে, কেননা এই সব কিছু তারই চাল ছিল। শের খান মোগলিকে দেখে তো খুশি হয়ে যায়। সে তার ধারালো নখ দিয়ে মোগলির শরীরে আঁচড় কাটে, কিন্তু ঠিক তখনই বাঘিরা আর ভাল্লু ওখানে চলে আসে। তারা মোগলিকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু জঙ্গলি বাদরের দল তাদের উপর আক্রমণ করে দেয় আর তাদেরকে ঘায়েলও করে ফেলে। শের খান ধীরে ধীরে মোগলির দিকে এগিয়ে আসে, কি ঠিক তখনই ওখানে কা চলে আসে। কা ওই বড় পাথরটা পেঁচিয়ে মোগলিকে ঘিরে রাখে। কাকে এখানে দেখে জঙ্গলি বাদরের দল এবং শের খান ঘাবড়ে যায়। তারপর আমরা দেখি যে মোগলি বনের একটা জায়গায় চুপচাপ বসে আছে। সে এটা বুঝতে পারছিল না যে কা তাকে বাঁচালো কেন। ঠিক তখনই ওখানে ভূত চলে আসে। সে মোগলিকে বলে, চিন্তা করো না, একদিন আমরা দুজন মিলে একসাথে শিকার করব। তোমার একা থাকার কোনো প্রয়োজন নেই। নেকড়েরা দল ধরে থাকে আর আমরা দুজন একসাথে থাকব। আমার মা বলে যে আমরা দুজন অনেক স্পেশাল। কিন্তু মোগলি রেগে চিৎকার করে বলে ওঠে যে আমাদের দুজনের মধ্যে কেউই স্পেশাল না, আমরা নেকড়েদের থেকে আলাদা। তোমার মা তোমাকে স্পেশাল শুধু এই জন্যই বলে যাতে তুমি নিজেকে ঘৃণা না করো। এটা শুনে তো ভূতের মন ভেঙে যায় আর সে নিঃশব্দে ওখান থেকে চলে যায়। ঠিক তার পরের মুহূর্তেই মোগলি আবার তার এই ভুলটা বুঝতে পারে, কিন্তু ততক্ষণে ভূত ওখান থেকে চলে গেছিল। অন্যদিকে একলা তার সঙ্গীদের নিয়ে শিকারে বেরোয়, কিন্তু আজ তার হাত থেকে ওই শিকার পালিয়ে যায়। একলা চিন্তিত হয়ে পড়ে, কেননা নেকড়েদের পুরনো একটা নিয়ম ছিল, যদি হাত থেকে শিকার পালিয়ে যায় তাহলে দলের নতুন লিডার বেছে নেওয়া যেতে পারে, যে একলাকে হারিয়ে তার জায়গা নিতে পারবে। গভীর রাতে মোগলি ঘন জঙ্গলের ভিতরে কার কাছে যায়। সে তার কাছে নিজের প্রশ্নের জবাব চায়, যেখানেই কা তার সামনে আসার সাথে সাথেই কাকে দেখে সে প্রচণ্ড ঘাবড়ে যায়।
কিন্তু তা সত্ত্বেও সে সাহস করে জিজ্ঞেস করে যে এটা কি সত্যি যে আপনি ফেলে আসা অতীত আর আসন্ন ভবিষ্যৎ দেখতে পারেন। কাও শান্ত স্বরে জিজ্ঞেস করে, কি জানতে চাও তুমি? মোগলি জিজ্ঞেস করে যে আপনি আমাকে শের খান এবং ওই জঙ্গলি বাদরগুলোর হাত থেকে কেন বাঁচালেন? কা জবাব দেয় যে সম্পূর্ণ বনের তোমার ওপর নজর আছে, তাই ওই দিন ওই হাতিটা তোমাকে মানুষের পেতে রাখা ফাঁদ থেকে বাঁচিয়েছিল। তুমি সবার চেয়ে আলাদা, না তুমি সম্পূর্ণ নেকড়ে আর না তো সম্পূর্ণ মানুষ। তারপর কা মোগলিকে তার ভবিষ্যৎ বলে, একদিন তুমি লড়বে, শিকার করবে, আর আসন্ন সময়ে তুমি নেকড়েদের নেতা হবে, কেননা আমি সব কিছু দেখতে পাই। ওদিকে শের খান নেকড়েদের এলাকায় ঢুকে পড়ে। সে জেনে বুঝে মানুষের গবাদি পশুকে হত্যা করে ওখানে ফেলে রাখতো, কেননা সে জানতো যে একলার হাত থেকে শিকার পালিয়ে গেছে আর বনের নিয়ম অনুযায়ী এখন তাকে তার নিজের দলের সদস্যদের সাথেই লড়তে হবে। এসবের মধ্যে শের খানের উদ্দেশ্য স্পষ্ট দেখা যাচ্ছিল, সেই নেকড়েদের দলের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চায়। একলা বলে যে বনের নিয়ম অনুযায়ী তোমাদের মধ্যে যে আমাকে হারাবে সেই এই দলের নতুন নেতা হবে। তোমাদের মধ্যে যারা আমার সাথে লড়তে চাও তারা এগিয়ে এসো। সাথে সাথেই এক এক করে নেকড়েরা লাফিয়ে এসে একলার সাথে লড়তে শুরু করে। একলাও অনেক সাহসিকতার সাথে লড়ে, এক এক করে সে সব নেকড়েদের হারিয়ে দিচ্ছিল, কিন্তু এখন ধীরে ধীরে তার শরীরে অনেক জায়গায় আঘাত লেগে গেছিল। ঠিক তখনই মোগলি ওখানে চলে আসে। এখানে সে একলার এমন অবস্থা দেখে সে সবাইকে থামানোর চেষ্টা করে, কিন্তু ভাল্লু মোগলিকে আটকায়। সে বলে যে এটাই বনের নিয়ম। এখন মোগলি বুঝে গেছিল যে এই সব কিছু শের খানের চাল, সে এই দলটা ভেঙে ফেলতে চায়। তারপর মোগলি সাথে সাথেই মানুষের জনবসতির দিকে চলে আসে আর ওখান থেকে একটা জ্বলন্ত মশাল হাতে তুলে নিয়ে দৌড়ে নেকড়ের দলের কাছে চলে আসে। সে আগুনের ভয় দেখিয়ে ওই সব নেকড়েদের আটকানোর চেষ্টা করছিল। আগুন দেখে সব জন্তু জানোয়ারেরা ভয় পেয়ে যায়, এমনকি শের খানও। কিন্তু এখান থেকে যেতে যেতে শের খান মোগলিকে বলে যে আমি তোমাকে শেষ করেই ছাড়বো, আর সে ওখান থেকে চলে যায়। মোগলি একলার কাছে এগিয়ে আসে, কিন্তু একলা রেগে গিয়ে বলে যে তুমি সম্পূর্ণ দলের মান সম্মান ডুবিয়ে ফেলেছো। তুমি একটা মানুষের জিনিস বনের ভিতরে নিয়ে এসেছো আর তুমি এটা প্রমাণ করে দিয়েছো যে তুমি একজন মানুষ। এটা শুনে মোগলি ভেঙে পড়ে, কেননা এখানে আগুন দেখে সব জন্তু জানোয়ারেরা তাকে ভয় পাচ্ছিল। মোগলি উদাস হয়ে আবার মানুষের জনবসতিতে চলে আসে। তাকে দেখে সমস্ত গ্রামবাসীরা তাকে ঘিরে ধরে। মোগলিও ভয় পেয়ে তাদের উপর আক্রমণ করার চেষ্টা করছিল, কিন্তু পিছন থেকে শিকারি এসে তাকে অজ্ঞান করে ফেলে। পরের দিন সকালে যখন মোগলির জ্ঞান ফেরে তখন সে একটা খাঁচার ভিতর বন্দি ছিল। সে ওই খাঁচাটা ভাঙার অনেক চেষ্টা করে, কিন্তু খাঁচা ভাঙে না। গ্রামের বাচ্চারা তাকে বিরক্তও করছিল। এখন মোগলি সম্পূর্ণ একা আর দুঃখী হয়ে পড়েছিল। রাতে বাঘিরা মোগলির সাথে দেখা করতে আসে। বাঘিরাকে এখানে দেখে তো মোগলি অনেক খুশি হয়। সে মনে করেছিল যে বাঘিরা তাকে আবার বনে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে, কিন্তু বাঘিরা বলে যে আমি তোমাকে নিয়ে যেতে আসিনি, এখন থেকে এটাই তোমার বাড়ি। তোমাকে মানুষের আচার আচরণ শিখতে হবে। প্রথমে একটু অসুবিধা হলেও পরে ধীরে ধীরে শিখে যাবে। মোগলি তার কাছে জিজ্ঞেস করে যে তুমি এটা কি করে জানো? বাঘিরা মোগলিকে তার গলায় থাকা একটা চিহ্ন দেখায়, আর সে বলে যে আমার জন্ম মানুষদের মধ্যেই হয়েছিল। এই চিহ্নটা আমার গোলামির দিনের। আমিও তোমার মতোই খাঁচায় বন্দি ছিলাম, রাজার মনোরঞ্জন করতাম। তারপর আমি লড়াই করা ছেড়ে দিই আর মানুষের বিশ্বাস জয় করি। তারপর গিয়ে তারা আমায় মেনে নিয়েছিল। তোমাকেও তাদের বিশ্বাস অর্জন করতে হবে। এতটুকু বলে বাঘিরা চলে যায়। শিকারী ওপর থেকে এই সব কিছু দেখে ফেলেছিল আর তার মোগলিকে দেখে দয়া হচ্ছিল। সে ওই খাঁচার দরজা খুলে দেয়, মোগলিকে খাবার খাওয়ায়। সে বলে যে আমি তোমার গায়ে থাকা ক্ষতটা দেখেছি আর আমি জানি যে ওই বাঘটাই তোমার গায়ে এই ক্ষতটা করেছে, আর আমাদের দুজনের শত্রু একজনই। সে মোগলিকে তার গায়ে থাকা আঘাতের চিহ্নটা দেখায়। তারপর একজন মহিলা মোগলিকে স্নান করায়। এখন ধীরে ধীরে মোগলি মানুষের সব আচার আচরণ শিখতে শুরু করে। এখন সে তাদের সাথে খুব মিলেমিশে আনন্দেই থাকতো। ওই শিকারী মোগলিকে ছুরি চালানো শেখায় আর সে তাকে একটা ছুরি উপহারও দেয়। আর সে তাকে বলে যে যখন শের খানের সম্মুখীন হবে তখন তার সাথে এটা দিয়ে মোকাবিলা করো। কিন্তু একদিন যখন মোগলি তার বন্ধুদের সাথে খেলছিল তখনই তার নেকড়ে ভাই ওখানে চলে আসে। সে তাকে বলে যে শের খান আমাদের থেকে সব কিছু কেড়ে নিয়েছে, আমাদের বাড়ি ছেড়ে পালাতে হয়েছে। আমাদের কয়েকজন সঙ্গীও শের খানের দলে ঢুকে পড়েছে। তারা প্রতিদিন আমাদের হুমকি দেয়। শের খান মানুষ
মানুষের পালিত পশুদের হত্যা করছে। আমাদের ভয় হচ্ছে যে শিকারীরা আমাদের মেরে ফেলবে। মোগলি আলতো স্বরে বলে যে এখন এতে আমার কিচ্ছু যায় আসে না, তোমাদের এই লড়াইয়ের সাথে আমার কোনো লেনদেন নেই। এটা তখন ভাবা উচিত ছিল যখন তোমরা সবাই মিলে আমাকে দল থেকে বের করে দিয়েছিলে। এখন এই গ্রামই আমার বাড়ি। তারপর সে আবার গ্রামে ফিরে আসে। এখানে মোগলি সমস্ত গ্রামবাসীদের সাথে একসাথে হোলি খেলে। রাতে সে শিকারীর সাথে বসেছিল। শিকারী সবাইকে বলে যে আমি ওই বাঘটাকে অবশ্যই মেরে ফেলবো, ওটা খুবই চালাক। কিন্তু আমার জীবনে শুধুমাত্র একবারই এমনটা হয়েছিল যখন আমি কোনো জন্তুকে মারতে পারিনি। গ্রামবাসীরা জিজ্ঞেস করে যে কখন। শিকারী বলে যে আমি একবার হাতি শিকার করতে গেছিলাম, ওটা খুবই শক্তিশালী ছিল, কিন্তু তবুও আমি তার একটা দাঁত ভেঙে ফেলেছি। তাছাড়া আর কেউ আমার হাত থেকে বাঁচেনি, এই জন্য তোমাদের এই বাঘও বাঁচতে পারবে না। এরপর ওই শিকারী মোগলিকে তার ঘরে নিয়ে আসে। তার ঘরের ভিতরের দৃশ্য দেখে তো মোগলির আত্মা শিউরে ওঠে। তার ঘরের চারিদিকে অনেক রকমের জন্তু জানোয়ারকে মেরে সাজিয়ে রাখা ছিল। আর ওখানেই মোগলি একটা মূর্তি দেখতে পায়, যেই মূর্তিটা আর অন্য কারোর না, তার প্রিয় বন্ধু ভূতের ছিল। এটা দেখে মোগলি সম্পূর্ণ ভেঙে পড়ে আর সে বুঝে যায় যে এই শিকারী তার সবচেয়ে প্রিয় বন্ধুকে মেরে ফেলেছে। তার পায়ের রক্ত মাথায় উঠে যায় আর মোগলি সিদ্ধান্ত নেয় যে আমি এই শিকারীকে ছাড়বো না, কেননা সে অনেক জন্তুর প্রাণ নিয়েছে। কিন্তু তখনই আবার তার ওই শিকারীর পেটে থাকা ওই আঘাতের চিহ্নটার দিকে নজর পড়ে, যেটা শের খানের থাবার দাগ ছিল। মোগলি বুঝে যায় যে এই শিকারীও একা শের খানকে মারতে পারেনি। তারপর মোগলি ওখানেই একটা হাতির ভাঙা দাঁত দেখতে পায়। এটা ওই হাতিটারই দাঁত ছিল যেই হাতিটা একবার মোগলির প্রাণ বাঁচিয়েছিল। মোগলি ওই দাঁতটা তুলে নিয়ে হাতির কাছে নিয়ে আসে। সে তাকে বলে যে আমি তোমাকে ওই শিকারীর কাছে নিয়ে যাব যে তোমার এই দাঁতটা ভেঙেছিল। এর পরিবর্তে আমি শের খানকে শেষ করার জন্য তোমার সাহায্য চাই। হাতিও চুপচাপ তার কথা মেনে নেয়। এরপর মোগলি তার নেকড়ে বন্ধুদের কাছে চলে যায়। সে বলে যে শের খান এই বনে শুধু ধ্বংস ছাড়া আর অন্য কিছুই দেয়নি, আমাদের তাকে শেষ করতে হবে। কিন্তু একলা মানা করে দেয়। সে বলে যে এটা বনের নিয়মের বিরুদ্ধে। তখন মোগলি সবাইকে পরিষ্কার জবাব দেয় যে এই বনের নিয়ম আমাকে আটকাতে পারবে না। এমনিতেও এখন এই বন আর আগের মতো নেই, আর আগামীকাল ওই বাঘ মারা যাবে। পরের দিন মোগলি গ্রামের কাছে শের খানকে ডাকতে শুরু করে। তার চিৎকার শুনে শের খানও ওখানে চলে আসে। সে মোগলিকে মারার জন্য তার কাছে এগিয়ে আসছিল, কিন্তু তখনই মোগলি তার ইশারায় সমস্ত হাতিকে ওখানে ডেকে নেয়। হাতিরা শের খানের ওপর আক্রমণ করে দেয়। দূর থেকে গ্রামবাসীরা এই সব ঘটনা দেখছিল। মোগলি তার ছুরি দিয়ে শের খানের গায়ে আঘাত করে, কিন্তু শের খানও আবার তার ওপর উল্টো আক্রমণ করে দেয়। মোগলি তার প্রাণ বাঁচিয়ে একটা গাছের ওপর উঠে পড়ে। শের খান তাকে ধরার চেষ্টা করছিল, কিন্তু সে ওই গাছের ডালের মধ্যে আটকা পড়ে যায়। আর মোগলি তার ছুরি শের খানের গায়ে ঢুকিয়ে দেয়। ঠিক তখনই ওই শিকারী দূর থেকে ওই গাছের মধ্যে গুলি চালায়। মোগলি চিৎকার করে হাতিকে বলে এটাই ওই শিকারী যে তোমার দাঁত ভেঙেছিল। হাতি রেগে গিয়ে ওই শিকারীর দিকে এগিয়ে যেতে শুরু করে। এদিকে একলা এবং মোগলির অন্যান্য সব বন্ধুরা গুলির আওয়াজ শুনতে পায়। তারা বুঝে যায় যে মোগলির তাদের সাহায্যের প্রয়োজন। তারা সবাই ওদিকে এগিয়ে যেতে শুরু করে। শের খানও সুযোগ দেখে জঙ্গলের দিকে পালিয়ে যাচ্ছিল। দূর থেকে শিকারী তার ওপর গুলি চালায়, কিন্তু ভুলবশত ওই গুলিটা মোগলির হাতে গিয়ে লাগে। শের খান মোগলিকে মেরে ফেলার জন্য এগিয়ে আসে, কিন্তু শিকারী একবার আবার শের খানের ওপর গুলি চালায়। কি তখনই একলা মোগলিকে বাঁচানোর জন্য লাফিয়ে আসে, যার জন্য ওই গুলিটা একলার গায়ে গিয়ে লাগে। একলা মাটিতে লুটিয়ে পড়ে। ধীরে ধীরে তার শ্বাস থেমে যাচ্ছিল। সে মোগলিকে বলে আমি তোমার ওপর ভরসা না করে অনেক বড় ভুল করেছি। এখন থেকে তুমি এই বনের প্রধান। এটা বলতে বলতেই একলা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মোগলি তার চোখের জল মোছে আর আবার তার হাতে ছুরি তুলে নেয়, আর শের খানকে শেষ করে ফেলার জন্য বনের দিকে এগিয়ে যেতে শুরু করে। ওখানেই শের খান সুযোগ দেখে যখন একবার আবার মোগলির ওপর আক্রমণ করার চেষ্টা করে, তখন মোগলি তাকে শেষ করে ফেলে। আর এভাবেই মোগলি এই সম্পূর্ণ বনে শান্তি স্থাপন করে। এখন না তো শের খান বেঁচে ছিল আর না তো ওই শিকারী। যতদিন অবধি মোগলি এই বনে আছে ততদিন অবধি এই বন শান্তিতে থাকে। এই ঘটনাটার সাক্ষী আর অন্য কেউ না, বরং ওই অজগর্ণী কা ছিল, যে সব কিছু দেখতে পারত। ভয়ানক এই বনে জীবজন্তুদের সাথে মোগলির বেঁচে থাকার অন্য আরও একটি কাহিনী এখানে ক্লিক করে দেখতে পারবে। আর এই কাহিনীটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।